গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 16 তারিখ, সোমবার। সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি আর মা চলে এসেছি বিআর সিং হসপিটালে। আমার বাবা যেহেতু ভর্তি আছেন, আজকে বাবার ছুটি হয়ে যাবে। মা আর বাবা যাবে আজিমগঞ্জে। তবে আজকে কিন্তু ব্লগটা আমি পুরোপুরি শ্যুট করিনি। আমার আজকে ব্লগ করার একদমই মন ছিল না, কারণ প্রত্যেকদিন শুধু আমি ভিডিওই করে যাচ্ছি, কিন্তু এডিট করতে আমার একদমই ভালো লাগছে না। তো সেই জন্যই ভেবেছিলাম আজকে আর ভিডিও করব না। তো আমি খুব বেশিক্ষণ ভিডিও করিও নি। হসপিটালের প্রথম যে অংশটুকু তোমরা দেখছো, এটা হলো 16 তারিখ অর্থাৎ সোমবারের। আর রান্নাবান্নার যে ভিডিওটা তোমরা এখন দেখছো, এটা হলো 17 তারিখ মঙ্গলবার রাত্রিবেলার। তো 16 তারিখ আমি হসপিটালে যাওয়ার পর কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অন করেছিলাম। সেটা একটু অবাক হয়েই করেছিলাম, তো ভিডিওটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আসলে আমরা সেদিন যখন হসপিটালে যাই, যাওয়ার পর দেখি আমাদের গেটে না ঢুকতে দেওয়া হচ্ছে না, গেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। তো আমরা তো খানিকটা অবাকই হয়েছি, কারণ এর আগে বহুবার বিআর সিং হসপিটালে গেছি, কখনো এইরকম হয়নি। তো আমাদের আইডি প্রুফ দেখার পর আমাদের ভেতরে ঢুকতে দেন। ভেতরে ঢুকে দেখছি চারিপাশে লোকজন, মানে বেশিরভাগই পেশেন্ট পার্টি, সবাই গোল করে দাঁড়িয়ে আছেন। এমনভাবে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছিল ওনারা কিছু একটা দেখেছেন, মানে সেই ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন। তো কাকে দেখছেন, কি দেখছেন, কেন দাঁড়িয়ে আছেন কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে আমার বাবা যে বিল্ডিং এর 3 তলাতে ছিলেন, তার নিচেই হলো এমার্জেন্সি। তো ওই এমার্জেন্সি হয়েই কিন্তু আমাদের ওপরে উঠতে হয়। তো আমরা এতদিন তাই উঠেছি। যখন আমরা এমার্জেন্সি দিয়ে উপরে যেতে চাই, তখন ওখানে আমাদের আটকে দেওয়া হয়, কারণ ওখানেও অনেক পুলিশ দাঁড়িয়ে ছিল। তো ওনারা ওখান দিয়ে আমাদের যেতে দিলেন না, বললেন ঘুরে যেতে। অন্য একটা বিল্ডিং এর ভেতর দিয়ে ঘুরে যেতে হয়, সেই রাস্তাটা আমি মা কেউই জানতাম না, জিজ্ঞেস করে করে যাই। তো তখনও বুঝতে পারছিলাম না যে হসপিটালে হচ্ছে তো হচ্ছেটা কি। পরে লোকমুখে শুনতে পেলাম যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আর সেখানে যারা অভিযুক্ত মানে টালা থানার ওসি, ওনাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে মেডিকেল করানোর জন্যে, যার জন্যে এত পুলিশ। আর সেই জন্যেই আমাদের ওখান দিয়ে যেতে দেওয়া হয়নি, ওই এমার্জেন্সিতেই ওনাকে ঢোকানো হয়েছে। যাই হোক, আমরা তো অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে বাবার কাছে পৌঁছালাম। আর ওখানে পৌঁছানোর পরে জানতে পারছি বাবাকে 3টের পরে ছুটি দেওয়া হবে। এই কথাটা শুনে তো আমি আর আমার মা একটু ঘাবড়ে গেছিলাম, কারণ আমার মা বাবা যে ট্রেনটাতে যাবে আজিমগঞ্জে, সেটা হলো 3টের সময়। আর ওই ট্রেনে আমার মা বাবার রিজার্ভেশন করা হয়েছে। সেই সাথে আগের দিন ডাক্তারবাবু সমস্ত কাগজপত্রে সই করে দিয়েছেন, বাবাকে ছুটি দিতে কোনো সমস্যা যাতে না হয়। তো তা সত্ত্বেও যে কেন দেরি হবে সেটাই আমরা বুঝতে পারছিলাম না। তো নার্সদেরকে রিকোয়েস্ট করার পর ওনারা বলেন যে আপনারা বসুন, কাগজ আসলে তারপর আপনাদের ডাকা হবে। তো আমরা অপেক্ষা করি এবং আমাদের ওই 1:30টার মধ্যে ছুটি হয়ে যায়। এদিকে লোকমুখে শুনতে পাই যে টালা থানার ওসিকে নিয়ে যাওয়া হয়েছে, ওনার মেডিকেল হয়ে গেছে। তো বাবাকে নিয়ে নামার সময় আমরা ওই এমার্জেন্সির লিফটটা দিয়েই নামি, এবং নেমে দেখি যে একদম লিফটের সামনে প্রচুর জুনিয়র ডাক্তার নার্সরা রয়েছেন দাঁড়িয়ে। তো আমরা বাইরে বেরোতে চাই, কিন্তু আমাদেরকে না ওখান দিয়ে বেরোতে দেওয়া হচ্ছে না। ওখানে যে ডাক্তার নার্সরা ছিলেন ওনারা বলছিলেন আপনারা অন্য দিক দিয়ে যান। তো আবারও আমাদের সেই 3 তলায় উঠে অন্য দিক দিয়ে যেতে হবে, মানে অন্য বিল্ডিং দিয়ে। তো আমরা ওনাদের পেছনেই দাঁড়িয়ে পড়ি। তো আমরা না তখনও জানি না যে টালা থানার ওসিকে নিয়ে যাওয়ার পর আবার সন্দীপ ঘোষকে মেডিকেল করানোর জন্যে বিআর সিং এ নিয়ে আসা হয়েছিল। তো ওনারা না স্লোগান দেওয়ার জন্যেই দাঁড়িয়েছিলেন। তো পরে হঠাৎ করেই দেখি যে সন্দীপ ঘোষকে এমার্জেন্সি থেকে বের করা হচ্ছে। তো ওই মানুষটা যখন চোখের সামনে দিয়ে যাচ্ছিল, সত্যি বলছি আমি সব সময় ভিডিও করি, তোমরা দেখে থাকবে যে আমার যতই কষ্ট হোক, আমি যেমন পরিস্থিতিতেই থাকি না কেন, আমি সবসময় ফোন বের করি, ভিডিও করি। ওখানে অনেক নার্স, অনেক ডাক্তাররাও ভিডিও করছিল আমার সামনে, কিন্তু জানি না কেন আমার এক ফোঁটাও ইচ্ছে হয়নি ওই মুহূর্তে ভিডিও করার। ওখানে যে জুনিয়র ডাক্তার নার্সরা ছিলেন, তারা প্রত্যেকে ওনার পেছন পেছন হাঁটছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন সন্দীপ ঘোষের ফাঁসি চাই। তো ওনাকে সমস্ত রকম ভাবে ধিক্কার জানাচ্ছিলেন। কিন্তু জানো, ওই মানুষটার চোখে মুখে আমি এক ফোঁটাও লজ্জা গ্লানি কিচ্ছু দেখতে পেলাম না। একদম স্মার্টলি উনি গাড়িতে গিয়ে বসলেন। একজন ডাক্তার তো সমাজের সবার কাছে ভগবান হন, আমরা তো ডাক্তারকে ভগবান বলেই জানি। আর সেই ডাক্তার যদি শিক্ষক হন,
তাহলে তার সম্মানটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমরা বড় হয়ে যাওয়ার পরেও, পড়াশোনা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের শিক্ষকদেরকে মনে রাখি, তাদের সঙ্গে দেখা হলে আমরা কথা বলি, পায়ে হাত দিয়ে প্রণাম করি। একজন শিক্ষকের কাছে সবথেকে বড় প্রাপ্তি হলো তার ছাত্রছাত্রীর কাছ থেকে পাওয়া ভালোবাসা আর সম্মান। কিন্তু সন্দীপ ঘোষের মতো মানুষের কাছে হয়তো তার সম্মানের থেকেও তার লোভ, লালসা আর বাসনাটা অনেক বেশি দামি। আর কালকে ওনাকে দেখে আমার মনে হচ্ছিল ওনার মধ্যে কোনো রকম কোনো মনুষ্যত্ব বোধ নেই, ওনার মধ্যে কোনো রকম কোনো হীনমন্যতা বোধ নেই। ওনার মধ্যে এখনো আছে শুধু অহংকার, আর সেই অহংকারেই হয়তো উনি শেষ হবেন। আমরা হয়তো সুবিচার পাবো, এটা আমার মনে হয়। কারণ এত মানুষের আশা বিফলে যেতে পারে না। তো যাই হোক, সেই দিনটার অপেক্ষা তো আমরা সবাই করব। কালকে ওনাকে দেখে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল, এত লাঞ্ছনা, এত বঞ্চনার পরেও উনি বেঁচে আছেন কি করে। হয়তো ভগবান যাদেরকে কুকর্ম করার শক্তি দেন তাদেরকে হয়তো লজ্জা হায়া একটু কমই দেন, সেই জন্যেই হয়তো সবটা সহ্য করতে পারেন। যাই হোক, ওনাকে ওখান থেকে বের করে নিয়ে যাওয়ার পর হসপিটাল চত্বর আবার আগের মতন স্বাভাবিক করে দেওয়া হয়। আমরা স্টেশনে আসি, স্টেশনে এসে মা বাবাকে গাড়িতে তুলে দিই। পিসিরা তো মা বাবার খাবার দাবার প্যাক করে দিয়েছিল, তো সেই জন্যে বাইরে থেকে কোনো খাবার দাবার কেনার প্রয়োজন হয়নি। ওনারা চলে যাওয়ার পর আমি আবার লোকাল ধরে ব্যারাকপুরে ফিরে আসি। তো পরের দিন সকালবেলাতেও না আমার আর ভিডিও একটুও শ্যুট করতে ইচ্ছে হচ্ছিল না। সকালবেলায় পিসি কাতলা মাছের ঝোল টোল রান্না করেছিল। ভেবেছিলাম একদিন পিসির রান্না বান্না তোমাদেরকে দেখাবো। আমার সেজ পিসিও খুব ভালো রান্না করে, মণি পিসিও খুব ভালো রান্না করে। কিন্তু সেইভাবে ভিডিও করাই হয়নি, কারণ সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, কারণ দাদুর কাজকর্ম হয়ে গেছে, এখন আমিও বাড়ির দিকে যাব। তো স্বাভাবিক, এতদিন থাকলাম একটা জায়গাতে, একটু তো মন খারাপ করবেই বলো। তো ভেবেছি কালকে বাড়িতে যাব, তো পিসিদের বলে দিয়েছি। তো দেখা যাক কালকে যাই কি না। তবে জানি না কেন এবার বাড়িতে যেতে আমার একটু ভয়ও লাগছে। কেন যে ভয় লাগছে বুঝতে পারছি না। তো কোনোদিন এরকম হয় না, এবারই প্রথম মনে হচ্ছে। তো এদিকে আবার মণি পিসি আমাকে দুপুরে ফোন করে বলেছিল যে ফ্রিজে চিকেন এনে রাখা আছে, সন্ধ্যাবেলায় এসে তুই একটু চাউ করবি। তো সেই জন্যেই সন্ধ্যাবেলায় চলে এসেছি মণি পিসির ঘরে, আর এখন চিকেন চাউ করছি। তো সকাল থেকে তো ভিডিও শ্যুট করিনি, সারাদিনই মনমরা হয়ে বসেছিলাম। ভালোই লাগছিল না কিছু, সত্যি। অনেকবার ভেবেছি যে ভিডিও করব, কিন্তু করতে ইচ্ছে হচ্ছিল না। তো মণি পিসির ঘরে আসার পরেও আমি ভিডিও শ্যুট করিনি। চিকেনটা ম্যারিনেট করার পর পিসি আমাকে হঠাৎ করে বলছে, আজকে ভিডিও করছিস না? তো আমি বললাম, না গো পিসি, আজকে সকাল থেকে ভালো লাগছিল না। সেজ পিসি সকালবেলায় কাতলা মাছের ঝোল রান্না করেছিল, ভাবলাম ভিডিও করব, সেটাও করা হয়নি। তো তারপরে কি মনে হলো, হঠাৎ করেই আবার ভিডিওটা করতে শুরু করলাম। ভাবলাম যদি সম্ভব হয় তাহলে পরে এডিট করে আপলোড করব, যদি পারি তাহলে ভয়েস ওভার দেব। আজকে প্রথম এতটা চাউমিন একসঙ্গে বানাচ্ছি আমি। সেজ পিসমশাই বাদে আমরা সবাই আজকে রাতে চাউমিন খাবো। সেজ পিসির জন্যেও মণি পিসি একটু পাঠিয়ে দেবে, তবে সেজ পিসি ভাতও খাবে। তো একটু বেশি করেই বানানো হচ্ছে, তবে আমার মনে হচ্ছে এত লাগবে না। তো মণি পিসিকে বললাম খানিকটা সিদ্ধ চাউমিন রেখে দাও, পরে ভাইকে বানিয়ে দিও, কারণ অতিরিক্ত হয়ে গেলে ভালোও লাগবে না আর খেয়ে শেষও করা যাবে না। তো আমি তো খুন্তি নাড়াতেই পারছিলাম না। যদিও আজকে চাউমিনটা করতে সবাই আমাকে সাহায্য করেছে, মণি পিসি সবজি কেটে দিয়েছে, আমার ভাইরা সাহায্য করেছে, আর আমি তো ওই খুন্তি নাড়ছিলাম। তো আমার আর বুবাইয়ের কথা ছিল করার, তবে ও একটু দেরি করে ফেলেছিল আসতে। তো ওর আবার আলুটা চাউমিনে পছন্দ না, আর আমি না আলুটা আগে দিয়ে ফেলেছিলাম। আমার আবার আলু ছাড়া কোনো কিছু ভালো লাগে না, তোমরা তো জানো। যাই হোক, আমি এরকমই, কিছু করার নেই। কিছু কিছু অভ্যাস মানুষের পাল্টায় না, যেমন আমার এই অভ্যাসটা পাল্টায় না। কবে আলুকে ছাড়বো আমি জানি না। তো এদিকে পিসি শসা পেঁয়াজ কেটে দিয়েছে, আমার ছোট ভাই থালায় থালায় চাউমিন বেড়েও দিয়েছে। আর এবার রাতের খাবারটা খাই। আর হ্যাঁ, একজন জিজ্ঞেস করছিলে আমার বাবা এখন কেমন আছে। বাবা এখন ভালো আছে। তো বাবা চলে গেছে আজিমগঞ্জে, ওনারা ঠিকঠাক ভাবে পৌঁছেও গেছে। তো চলো, আমিও এখন মণি পিসির ঘর থেকে সেজ পিসির বাড়িতে যাই। আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর দেখি কাল তোমাদের অপেক্ষার অবসান ঘটাতে পারি কিনা, কারণ তোমরা আমার বাড়ির ব্লগ অনেকেই মিস করছো। তবে আপাতত টাটা অ্যান্ড গুড নাইট।